মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু রোববার। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকে যাবেন চীনে। দুটি চুক্তিসহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, আশা প্রধানমন্ত্রীর। শিশুর বিকাশে কাজ করছে সরকার। পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল নয়, মাফিয়া গোষ্ঠী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা। বেনজিরকে আমিরাত থেকে দ্রুত ফেরানোর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। অভিযোগ জামাত আমিরের। ভুল সংশোধন করে জনগণের কাতারে আসার আহ্বান। সংসদে ফয়সালা না হলে বিপ্লবের হুঁশিয়ারি। এবং হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। বিশেষ ক্যাম্পেইনের 1 মাস পরও অনেকে টিকার আওতায় না আসায় বাড়ছে শঙ্কা। র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। সেখান থেকেই যাবেন চীন। রোববার দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে দুটি সমঝোতা সহ শ্রমবাজার নিয়ে হবে আলোচনা। এদিকে বেইজিংয়ে দুটি চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের আশা করছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা সহ নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়েও হবে আলোচনা। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে রোববার মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফরে 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। বলেন, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের ব্যাপারে অনুরোধ জানাবে ঢাকা। 21 জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত হবেন। পরদিন 22 জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। দেশটি থেকেই চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান ও বেইজিংয়ের 2 ধাপে রাষ্ট্রীয় সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীন সফরের সূচি জানানো হয় ব্রিফিংয়ে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 22 জুন রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা খাত। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো গঠনের বিষয়টি আলোচনায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। 26 তারিখে বেইজিংয়ে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি এগুলো, এবং ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম রিজার্ভার, ড্যামের সাইজ এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। তার এটা এমইউ, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রস্তাবিত বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এগুলোর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সফর পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর এবং বিস্তৃত হবে।
বলে আমরা আশা করছি। চীনের দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হয়তো আজকে আমরা যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফুটবল প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, কারো উপর নির্ভরতা নয়, জাতীয় স্বার্থ ও ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এদিকে সরকার প্রধানের বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা থাকে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানান তিনি। So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এমন মন্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট, বিকজ আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। এদিকে রাজধানীর রমনায় এক আয়োজনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ঘিরে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। সব চক্রান্ত মোকাবেলা করে বিএনপি সরকার জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বলেও আশা রিজভীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে তিস্তা অববাহিকায় নতুন আশার আলো। প্রত্যাশা, বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। এই সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে, তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে, নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, এমন আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে শিশুর বিকাশে কাজ করছে সরকার। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা
ও সংস্কৃতি চর্চায় যুক্ত হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। ফুটবল বিশ্বকাপে মেতেছে সারা দেশ। ভিনদেশি ফুটবলারদের নিয়ে উচ্ছ্বাস যখন তুঙ্গে, তখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে খুদে ফুটবলারদের হেভিওয়েট ফাইনাল ম্যাচ। খেলা উপভোগ করতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিভাগের পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মেতে ওঠেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। ট্রফি ও প্রাইজ মানি পরে চ্যাম্পিয়ন জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। তাদের অভিভাবক বলেন, দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপের মতো খেলোয়াড়। নির্বাচন ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে ইনশাল্লাহ। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। শুধু খেলাধুলা নয়, পড়াশোনা, সংস্কৃতি চর্চা সহ সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই। তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? গত 6 এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখ শিক্ষার্থী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে সব প্রক্রিয়া শেষে সাবেক আইজিপি বেনজির আহমদকে আমিরাত সরকার ফেরত পাঠাবে বলে প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানের পর তীব্র জনরোষের মুখে প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ বাহিনী। দেশ জুড়ে থানায় হামলা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনী পুনর্গঠন ও আস্থার সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। কৃতিত্বপূর্ণ অবদান এবং সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার ও প্রণোদনা দিচ্ছে সরকার। শনিবার সচিবালয়ে পুরস্কার প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুলিশ সদস্যরা এখন পুরোপুরি সক্রিয়। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া দল। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে তাদের যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা, অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে থাকা রাজধানীর মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদেরকে নির্মূল করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামায়াত আমির। সরকার ভুল সংশোধন করে জনগণের কাতারে না এলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দেন জামায়াত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়াজ জোরালো করল 11 দলীয় জোট। শনিবার দুপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করেই চলেছে সরকার। ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরিষ্কার ভাষায় বলেছিল
168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। অভিযোগ আরও এক ধাপ এগিয়ে সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। সরকারের ঘুম না ভাঙলে আরেকটি বিপ্লব আসন্ন বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সীমান্তে সুরসুরি দেওয়া হচ্ছে, পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে আজও 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এছাড়া কুড়িগ্রাম ও মেহেরপুরে সীমান্ত দিয়েও ব্যর্থ হয় বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 7 দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশ ইন চেষ্টার শিকার 5 যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় 2 জন এবং বন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া 4 জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে ট্রাইব্যুনালে প্রতিহিংসামূলক বা ভুয়া অভিযোগ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। স্বচ্ছতার সঙ্গে দ্রুত বিচারে ট্রাইব্যুনাল সংখ্যা ও প্রসিকিউশনের পরিধি বাড়ানো হতে পারে। প্রকাশনা সম্পাদক ইমরান। শনিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। এতে যোগ দেন অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আইনবিটের সাংবাদিক সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। সে যেমন খালাস পাইতে চায়। সভায় মামলা জট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবীরা। হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাডহক জাজ নিতে পারেন, নির্ধারিত কোনো সময়ের জন্য বিশেষ কোনো মামলা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে পারেন। আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, তারা একটা গ্রুপ দয়া করে এই ফেসবুকের দিকে দৃষ্টি দেন, যেটার উপর আপনারা রিপোর্টিং করতে পারবেন, সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক, ভুয়া না হয় এ বিষয়ে কঠোর অবস্থানে প্রসিকিউশন। তবে মামলার সংখ্যা বাড়ছে, ফলে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে বলেও জানান তিনি। আমরা স্বাভাবিক গতিতে যেভাবে বিচার কার্য চলে ঠিক সেইভাবেই করছি। তবে হ্যাঁ, আমাদের যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। বর্তমানে বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা চাপ নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বিচারালয়। বাংলাদেশের ইতিহাসে রামিসা হত্যা মামলার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচার সম্পন্ন হয়েছে এবং সেই বিচারটি বাংলাদেশের জনগণ দেখতে চায়, তার কার্যকারিতা। এই কারণে আমাদের অনুরোধে মাননীয় প্রধান বিচারপতি, আমি বলবো যে 19-এর গুরুত্ব অনুধাবন করে কিন্তু বিশেষ বেঞ্চ গঠন করার মতো ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের সাংবাদিকতা একটি পেশাদারিত্বে জায়গা ধরে রেখেছে জানিয়ে এই অবস্থান ধরে রাখার আহ্বান জানানো হয় সভায়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 887 জনকে। এদিকে বিশেষ ক্যাম্পেইনে টিকাদানের 1 মাস পার হলেও নিয়ন্ত্রণে আসেনি হাম। ভর্তি রোগীর বেশিরভাগেরই টিকা নেয়নি।
বাদ পড়াদের টিকা নিশ্চিতে র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনও গড়ে হাজার। 3 মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন, 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া, শ্বাসকষ্ট। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন, যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়। এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি, আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাপানের সহযোগিতায় 16 ডিসেম্বরের মধ্যে শাহজালালের 3rd টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান বিল্লাত। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বৈঠকে 3rd টার্মিনালের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র 19 জুলাইয়ের মধ্যে টোকিও পাঠানো হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। Trade and investment, migration, and also we had a very good discussion on how we can work together to support the Rohingya refugees. 16 ডিসেম্বরে ওপেনিং হওয়ার কথা, সেই ওপেনিংয়ের যে ডেডলাইনটা তাকে আবার স্মরণ করে দেওয়া। এখন পর্যন্ত ঠিক আছে। হি উইল রিকোয়েস্ট সুমিটোমো, অ্যাম্বাসেডর অফ জাপান, and he has confirmed the date 16 December to foreign minister. তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে কর হারে পার্থক্য কমিয়ে দিচ্ছে প্রতিযোগিতা সক্ষমতা। এই অবস্থায় কর্পোরেট কর 27.5% থেকে কমিয়ে 12% নির্ধারণের দাবি জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন BTMA। সংগঠনটি জানায় 2026-27 অর্থ বছরের বাজেটে বন্ড সুবিধায় শর্ত তুলে দেয়ায় মূল্য সংযোজন কমবে, যা LDC উত্তরণে ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করে BTMA। গার্মেন্টস খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে নিট পোশাক খাতে 80 থেকে 90 আর ওভেন খাতে 35 থেকে 40% কাঁচামালের যোগান দেয় বস্ত্রশিল্প। অথচ তৈরি পোশাকে কর হার 12% হলেও বস্ত্রকল মালিকদের দিতে হচ্ছে 27.5%, যা বৈষম্যমূলক বলছে BTMA। আমার কর্পোরেট ট্যাক্স হলো 27.5, ওনাদেরটা 12% কেন? ওয়াই দিস টাইপ অফ অ্যানোমালিজ ইন ফিক্সিং দ্য ট্যাক্স রেটস? ওনাদের যদি 12 হয়, আমাদের 12 কম করা উচিত, আমাদের 10 করা উচিত। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় 2026-27 অর্থ বছরের বাজেটে কর হার অপরিবর্তিত থাকলে কাঁচামালের আমদানি নির্ভরতা যেমন বাড়বে তেমনি কমবে প্রতিযোগিতার সক্ষমতা। এ অবস্থায় 2030 সাল পর্যন্ত কর সুবিধা বহাল চায় BTMA। এত প্রণোদনা দিলেন সেক্টরটাকে গড়বার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবার জন্য। আমরা তো ফরওয়ার্ড লিঙ্কেজের সহায়ক, ওদের হচ্ছে 12%, যেটা যথাযথ কর্পোরেট ট্যাক্স। আমাদের তো হইলে হবে সর্বোচ্চ 10। নাইলে আপনি বিগত দিন আমাকে প্রণোদনা দিচ্ছেন কেন? ওদের সহায়ক হবার জন্য তো। এখন কেন জানি মনে হচ্ছে পলিসিগুলো এমন ভাবে নেওয়া হচ্ছে
যে আমাদের দেশে বোধহয় সুতা টুতা আর অ্যাক্সেসরিজ তৈরি না করলেই চলবে। জানানো হয় প্রস্তাবিত বাজেটে বন্ড সুবিধায় 30% মূল্য সংযোজনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এতে অপব্যবহার বাড়ার পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা। এই যে আজকে 30% ভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, আমরা জানি আমাদের জিএসপি প্লাস ফেসিলিটিস নিতে গেলে আমাদের সেটাকে 50 আপ টু 60% করতে হবে, কিন্তু আমরা কি করছি? আমরা পিছন দিকে হাঁটছি। আমরা বলছি যে না, এখন ভ্যালিডেশনের দরকার নেই, আমরা যে কোনো ভাবে এক্সপোর্ট করতে চাই। নো, এটা একটা সাস্টেনেবল হতে পারে না। বিটিএম এর তথ্য অনুযায়ী জ্বালানি সংকট সহ উচ্চ ব্যাংক ঋণে 2019 সালের পর 7 বছরে সুতাকল বন্ধ হয়েছে 114টি, আর উৎপাদন সক্ষমতা কমেছে 60 ভাগের বেশি কারখানার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এমনিতেই ধস নেমেছে তেলে চালিত রিকন্ডিশনড গাড়ির বাজারে। এরই মধ্যে আবার বিদ্যমান সিসি স্ল্যাব ভেঙে জনপ্রিয় জাপানি মডেলগুলোর উপর বাড়ানো হয়েছে কর ভার। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিডকে দেয়া শুল্ক সুবিধা চায় বারভিডাও। এগিয়ে চলা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী হয়ে 2022 সালে দেশে জাপান থেকে রিকন্ডিশনড গাড়ি আমদানি করা হয় 17,700 ইউনিট। এরপর ডলারের দাম বৃদ্ধি আর বেহাল অর্থনীতির চাপে ধারাবাহিকভাবে কমে গত বছর আমদানি নামে 9,400 ইউনিটে। এর মধ্যে আবার আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিদ্যমান সিসি স্ল্যাব ভেঙে 1201 থেকে 1500 সিসি পর্যন্ত রিকন্ডিশনড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 15% বাড়িয়ে করা হয়েছে 60%। এতে মোট করভার 132.36% থেকে বেড়ে হতে যাচ্ছে 155.88%, যা নতুন করে ব্যবসা হারানোর চিন্তার ভাঁজ ফেলেছে আমদানিকারকদের কপালে। সিসি স্ল্যাব পুনর্গঠনের ফলে যে ব্যত্যয় হলো, তাতে মোটরযান আমদানিকারক একটি মহল বিশেষ সুবিধা গ্রহণ করবে এবং রিকন্ডিশন গাড়ি আমদানিকারকগণ সংকটে পড়বেন, ক্রেতাদেরকে অনেক বেশি টাকায় গাড়ি কিনতে হতে পারে। এই অবস্থায় জাতীয় বাজেট পাশের আগে শনিবার সকালে ঢাকা ক্লাবে একগুচ্ছ প্রস্তাব নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিডকে দেওয়ার সুবিধা যেন জাপানি গাড়িও পায়, সেই দাবি জানান বারভিটা নেতারা। ইভির দিকে আগাচ্ছে বেশি, তো বাস্তবতাও মানতে হবে যে বৈদ্যুতিক সংকট আছে, এটাও কিন্তু মাথায়। এবং ঢাকার বাইরে কিন্তু দেখা যায় যে গড়ে 7-8 ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না। এখানে দেখা যায় যে ইলেকট্রিকের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ম্যাল ফাংশন করে কিন্তু, এবং আমাদের কাছে আর্টিকেল আছে, অনেক কিছু আছে যে গাড়িগুলি কিন্তু পুড়ে গেছে এবং পুরো বাসা বাড়ি জ্বলে গিয়েছে। প্লাগ ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমরা ব্র্যান্ড নিউর সাথে রিকন্ডিশন গাড়িকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাচ্ছি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে আমদানি নীতিতে বিদ্যমান শুল্ক বৈষম্য দূর করার দাবিও জানান বারভিডা সভাপতি। বাজারে গাড়ি পাওয়া যাবে এবং সরকার রাজস্ব পাবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুদক। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পদে রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরাই। বিশেষজ্ঞরা মনে করেন আদালতের আদেশ বাস্তবায়নে দুদককে আরও সক্রিয় হতে হবে। তাসলিম চৌধুরীর প্রতিবেদন। গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালত এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। 2025 সালের 11 মার্চ এই ভবনে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু 1 বছরেও সেই ফ্ল্যাটটি জব্দ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পরবর্তী সময়ে একাধিক প্লট ফ্ল্যাট জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি, কিন্তু মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তারা? সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকির মা শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত, কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনও বুঝে নিতে পারেনি দুর্নীতি বিরোধী সংস্থাটি। আমাদের কাছে কেউ খোঁজখবর নিতে আসেনি। দুদকের নথি বলছে 2025 সালে দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। কুক অথবা ফ্রিজ করার আদেশ দেন, তারপরে ওই সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে
মূলত রিসিভার নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেন। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকা সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%রই রিসিভার নিয়োগ হয়নি। আর কিছু সম্পদে রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার, এসআলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের ইন্ডিকেশনের লোকবলের অভাব। আর তাছাড়া ইন্ডিকেশন মামলার ক্ষেত্রে আয়ুদের অন্যান্য মামলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ আমাদের একটা ঘটনা এদের ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন বিষয়ে যেতে হয়, ডকুমেন্ট কালেক্ট করতে হয়, সাব রেজিস্ট্রিতে যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এদের প্রচুর সময় প্রয়োজন হয়, এদের সময় নষ্ট হয়। এই জন্য প্রতিদিনই হচ্ছে, হয়তো বা আপনাদের এক্সপেকটেশন বা দেশের মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পিছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই মহাপরিচালক। সম্পদ হয় আয়যোগ্য, তাহলে সেই আয়টাও রিসিভারের কাছে আসবে। এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত দরখাস্ত দিতে হবে দুদকে, দ্বিতীয়ত হচ্ছে যে নিতে হবে সেটা দুদকের রিসিভার হিসাবে, এবং এই কাজগুলো করতে হবে। সেটা হয় না বলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যার সম্পদ সেই ভোগ করছে। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছাগল। উদ্ধার করতে বাবা ছেলে সহ একে একে নামে 4 জন। টাঙ্গাইলে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল সবারই। স্বজনদের আর্তনাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিত্যক্ত কূপে পড়ে যায় ছাগল। উদ্ধার করতে গিয়েই নেমে আসে বিপদ। একে একে প্রাণ হারায় 10 বছরের শিশুসহ 4 জন। শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরের জলই এলাকায় পরিত্যক্ত 9 থেকে 10 ফুট গভীর কূপে পড়ে যায় একটি ছাগল। এ সময় তুলতে গিয়ে প্রথমে কূপে নামে শিশু নেইমার মরং। তবে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা যায় সে। সময় গড়ালেও ছেলে উঠে না আসায় বাবা বাবুল হাদিমাও নিচে নামেন। পরে তাদের উদ্ধারে গিয়ে একে একে মৃত্যু হয় রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেকেরও। সাগরবান খিবা ফিরেন নাপ মারা পড়ছে, ওই পড়াটা উঠাবার গেছে। উঠাবার গিয়াই যে একজনের পর এই 4 জন গেল। বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 মরদেহ উদ্ধার করে। অনেকদিন আগে বাথরুম ছিল, অনেক আগে ইউজ করা না, তারপর বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে সে থেকে বিষ ক্রিয়ার কারণে এই 4 জন ব্যক্তি মারা গেছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি বানচালের চেষ্টা করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এমন পরিস্থিতিতে পরবর্তী ধাপের আলোচনা শুরু করতে সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি দখলদার বাহিনীর আগ্রাসন। দেশটির আলী আল তাহের এলাকায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় অনেকে হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় স্থগিত হয়ে গেছে জেনেভার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। তবে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক পর্যায়ে চলছে তোড়জোড়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে করা শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু মনে করেন লেবানন থেকে সেনা সরিয়ে নিলে বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কমিয়ে দিলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে, তাই তিনি কঠোর অবস্থান বজায় রাখতে চান। সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প বলেছেন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তাকে কিছুটা সংযত রাখাও জরুরি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্ব যোগ দিবসে পশ্চিমবঙ্গের কলকাতায় গঙ্গার ঘাটে ব্যতিক্রমী ড্রোন শো নজর কেড়েছে সবার। এদিন পশ্চিমবঙ্গ দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরে এক অনুষ্ঠানে কংগ্রেস, বাম এবং তৃণমূলের কঠোর সমালোচনা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার হাওড়া ব্রিজের পাশ থেকে এভাবেই শত শত ড্রোন উড়ে আসতে থাকে। একে একে তারা প্রকাশ করে বিশ্ব যোগ দিবসের নানা ভাবনা, যোগাভ্যাসের সুফল। ড্রোন শো এর পাশাপাশি লেজার আলোতে অন্যরকম রূপ নেয় হাওড়া ব্রিজ, গঙ্গা লাগোয়া ঐতিহাসিক প্রিন্সেপ ঘাট। এর আগে শনিবার বিকেলে কলকাতার অদূরে হুগলি জেলার তারকেশ্বরে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রধানমন্ত্রী এদিন বেশ কিছু সরকারি প্রকল্পেরও উদ্বোধন করেন। साथियों, बंगाल में दशकों तक पहले लेफ्ट और फिर TMC ने जो गड्ढे बनाए उन्हें भरने के लिए डबल इंजन सरकार ने सुपर फास्ट स्पीड से काम करना शुरू कर दिया है। बिजली की रफ्तार से फैसले हो रहे हैं। रुकी हुई योजनाओं पर काम आगे बढ़ने लगा है। বিশ্ব যোগ দিবসে কলকাতার রেড রোডে প্রায় 32,000 অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠান শেষে ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি 3টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ INS ভুগানগিরি, INS সংশোধক এবং INS অগ্রজ কমিশন করবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ভিসা জটিলতা সহ সব সমস্যার সমাধানের স্বপ্ন দেখছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তারেক রহমান। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। রোববার মালয়েশিয়ার সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকার প্রধানের এই আগমনকে ঘিরে এখানকার সাধারণ প্রবাসী এবং সংশ্লিষ্ট মহলের মাঝে এক ধরনের আনন্দের আমেজ বিরাজ করছে। সবার চোখ এখন সোমবার সকালের সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের দিকে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ প্রবাসী ও বিশ্লেষকদের জোরালো আশা যে দুই শীর্ষ নেতার এই আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন ঘটবে এবং প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের নানা জটিল সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান বেরিয়ে আসবে। মালয়েশিয়া 2030 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করেছে, তার সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ককে মেলানোর এখনই উপযুক্ত সময়। এর পিছনে বেশ কিছু যুক্তি রয়েছে, যেমন মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফির দিক থেকে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ। মালয়েশিয়ান সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইরা ভিসা সংক্রান্ত জটিলতায় আছেন, তাদের ভিসার এই জটিলতাটা যেন নিরসন করা হয়, পুনরায় যেন প্রবাসীরা ভিসা করতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল মালয়েশিয়াতে আসছেন। আমরা তার আশাকে কেন্দ্র করে আশা করতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব বিবেচনা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার প্রযুক্তি খাতের প্রকৌশলী সংকট মেটাতে বাংলাদেশের দক্ষ IT গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়া এবং মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম অথবা ফুল টাইম কাজের সুযোগ তৈরি করা এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে
ধরে মালয়েশিয়ায় কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের যদি একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত করা যায় তবে মালয়েশিয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হবেন। অনেক পাসপোর্ট জটিলতা থাকে, এটাও যদি আমাদের প্রধানমন্ত্রী একটু নজর দেয় বা আমাদের হাইকমিশনদেরকে একটু বলে দেয় তাহলে এটাও হয়রানি হতে হবে না আমাদের প্রবাসীতে যারা বসবাস করতেছে। সবশেষে বলা যায় যে অতীতের স্থবিরতা কাটাতে এবং কূটনৈতিক আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে এই প্রস্তাবগুলোকে বাস্তবে রূপ দিতে একটি ডেডিকেটেড যৌথ দ্বিপাক্ষিক উপদেষ্টা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি, যেখানে আমলাদের পাশাপাশি দুদেশের অভিজ্ঞ শিক্ষাবিদ এবং নীতি বিশেষজ্ঞরা থাকবেন। আর এটি মালয়েশিয়ার ডিজিটাল ভবিষ্যতের জন্য বাংলাদেশকে একটি অত্যাধুনিক অংশীদার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তো মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। কানাডায় জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের উপন্যাস সিঙ্গেল মাদারের মোড়ক উন্মোচন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার টরন্টোর বাংলাদেশ সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সন্তান নিয়ে মায়ের সংগ্রাম, ত্যাগ আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প উঠে এসেছে উপন্যাসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প সাহিত্য অঙ্গনের ব্যক্তিরা। বক্তব্যে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লেখক জাকারিয়া মঈন। বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ডাচদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি সুইডিশ রক্ষণভাগ। ব্রায়ান ব্রবি এবং কৌডি গাকপোর জোড়া গোলে 5-1 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচ ডায়নামোরা। এর নাম নিয়তি। দুদিন আগে যা প্রতিপক্ষের সঙ্গে ঘটেছিল আজ তা ঘুরে এসে পড়ল নিজেদের উপর। হতভাগ্য সুইডেন প্রথম ম্যাচে 5-1 গোলে জয় পাওয়ার পরও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সুইডিশরা, কারণ একই ব্যবধানে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে আসছিল ডাচ ফুটবলের রাজকীয় প্রদর্শনী। ফিফা বিশ্বকাপের গ্রুপ এফ এর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে রোনাল্ড কোমেনের শিষ্যরা। ম্যাচের বাঁশি বাজার পর থিতু হওয়ার আগেই সুইডেন শিবিরে প্রথম আঘাত হানেন ব্রায়ান ব্রবি। মাত্র 5 মিনিটের মাথায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও ডাচদের উল্লাস। এবারও নায়ক সেই ব্রবি। ব্যক্তিগত এবং দলীয় দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডাচরা। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল আরও বিধ্বংসী। 47 মিনিটে কডি গ্যাকপো দেখালেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা উইঙ্গার বলা হয়। বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এর ঠিক 7 মিনিট পর 54 মিনিটে আবারও গ্যাকপো ম্যাজিক, ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান 4-0 নিয়ে যান তিনি। 59 মিনিটে সুইডেনের অ্যান্থনি অ্যালেঙ্গা একটা গোল করে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ছিল কেবলই সান্ত্বনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় ক্রিসেন্সিও সামারভিল পঞ্চম গোলটি করলে হিউস্টনের দর্শক গ্যালারিতে শুরু হয় কমলা উৎসব। 5-1 গোলের এই বিশাল জয় কেবল 3 পয়েন্ট নয়, গোল পার্থক্যেও ডাচদের এগিয়ে দিল অনেকটা। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হল নেদারল্যান্ডসের। অন্যদিকে হারের পর সুইডেন শিবিরে এখন বিদায়ের ঘণ্টা। আগামী ম্যাচ তাদের সামনে ডু অর ডাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে এমন খবর জানিয়েছেন সেরেসাও কোচ কার্লো আনচেলোত্তি। এদিকে নেইমার ফিরলেও রাফিনার ইনজুরি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিল শিবিরে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় অন্তত 1 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ফরওয়ার্ড। অবশেষে স্বস্তির সংবাদ ব্রাজিল ফুটবল ভক্তদের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার জুনিয়র। আর তাই স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে অর্থাৎ 24 জুনের ম্যাচে তাকে রেখেই একাদশ সাজাবেন কার্লো আনচেলোত্তি, যে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই মাস্টারমাইন্ড। এবারের বিশ্বকাপ শুরু করার পর থেকেই মোটামুটি একটা অনিশ্চয়তা, কবে মাঠে ফিরছেন নেইমার। প্রথম ম্যাচে যে তিনি থাকছেন না সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে খবর আসে যে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া যাবে না। অবশেষে হাইতির বিপক্ষে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে এবারে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে এবং এই ম্যাচের পরে সুখবরটা দিয়েছেন কার্লো আনচেলোত্তি। অবশ্য একই দিন এই ম্যাচে একটা অস্বস্তিতে পড়েছে ব্রাজিল। এই ম্যাচের 39 মিনিটে ইনজুরিতে পড়ায় মাঠ থেকে উঠে গেছেন রাফিনিয়া
এবং তিনি যখন মাঠ থেকে উঠে যান তার চোখে মুখে একটা স্পষ্ট অস্বস্তি লক্ষ্য করা গেছে, অর্থাৎ তার চোটটা যে একেবারে সাধারণ নয় এবং সেটা যে মোটামুটি গুরুতর তা কিন্তু অনুমান করা গেছে খুব সহজেই। ব্রাজিলের কিছু গণমাধ্যম এবং আমরা যারা বিশ্বকাপ কভার করতে এসেছি আমরা এখানকার স্থানীয় সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি এই সব ইনজুরি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সেরে যায়, তবে ইনজুরি যদি ভয়াবহ হয় তবে এই ব্যবধানটা অর্থাৎ সময়ের ব্যবধানটা আরো বড় হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী চেক আপের আগে কোনো কিছুই বলা যাচ্ছে না রাফিনিয়াকে নিয়ে। এই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন রাফিনিয়া, গোলের চান্স ক্রিয়েট করেছিলেন, যদিও বেশ কয়েকটি সুযোগ তিনি নষ্ট করেছেন। তারপরেও রাফিনিয়ার মতো একজন ফুটবলার, বিগ ম্যাচ ফুটবলার যে কোনো মুহূর্তে গেমের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ, কেননা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য হয়ে উঠতে পারে গ্রুপ নির্ধারণী ম্যাচ। যে ভুল ব্রাজিল স্কোয়াড সিলেকশনের প্রথম ম্যাচে করেছিল, নকআউট ফেজে সে ধরনের কোনো সুযোগ থাকবে না, হারলেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো মাথায় রেখে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপগুলো নেবে সিবিএফ টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে নালিশ জানালো আলজেরিয়া ফুটবল ফেডারেশন। লিওনেল মেসির আলোচিত ফাউলের পাশাপাশি ম্যাকঅ্যালিস্টারের একটি ট্যাকলের বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে তারা। ওই দুটি ঘটনায় আলবিসেরেস্তেদের 2 তারকাকে কোনো কার্ড দেখানো হয়নি। রেফারিদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাকঅ্যালিস্টারের বিপক্ষেও। সেটা কি, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর 31 মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি VAR প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাকঅ্যালিস্টারের বিরুদ্ধে এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14(6) ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাকঅ্যালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা VAR এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা অ্যানালাইসিস করে দেখবে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু রোববার। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে, দুটি চুক্তিসহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, আশা প্রধানমন্ত্রীর। শিশুর বিকাশে কাজ করছে সরকার, পড়ালেখার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার তাগিদ। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল নয়, মাফিয়া গোষ্ঠী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা। বেনজিরকে আমিরাত থেকে দ্রুত ফেরানোর আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়ের।